হ্যালো ক্লাস 9-10 এর ছোট্ট ভাই বোনেরা। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা অবশ্যই আমাদের আহ, গত লেকচারটা দেখেছো, মানে লেকচার 2 দেখেছো আমাদের ম্যাথের চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যার ক্লাসে। তোমরা অবশ্যই লেকচার 2টা দেখেছো। তো আজকে আমরা নতুন একটা লেকচার নিয়ে আলোচনা করবো, লেকচার 3। সো আজকে আমরা আলোচনা করবো। তো তোমাদের সবাই কেমন লেগেছে আমাদের ভিডিওগুলো? অবশ্যই কমেন্টে জানাবো। তো আসলে তাহলে আমাদের লেকচার 3-তে, লেকচার দিতে যাওয়ার আগে আমরা আগে লেকচার 1 আর লেকচার 2, বাস্তব সংখ্যা চ্যাপ্টারের লেকচার 1 আর লেকচার 2 নিয়ে যে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি সেটা আগে একটু রিক্যাপ করে নিই। আমরা সেখানে আলোচনা করেছিলাম কি, স্বাভাবিক সংখ্যা মানে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কি, 1 2 3 4 5 6 7, মানে এগুলো অন্তঃগণ সংখ্যা। আমরা আলোচনা করেছিলাম কি, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি বুঝে, মানে মানে যে সকল সংখ্যা উৎপাদক হচ্ছে কি এক এবং সংখ্যাটি নিজেই, তাদেরকে বলা হবে কি মৌলিক সংখ্যা। কোথায় বলবো, তাদের উৎপদ থাকবে শুধু দুইটা, মানে এক এবং সংখ্যাটি নিজে, তাহলে তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। মানে কিরকম, উদাহরণ হচ্ছে মনে করো 2 3 5 7 11 13 এরকম, কেমন। তারপর আমরা শিখছিলাম কি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তার সাথে দুশো জিনিসটা এরকম, তাহলে দুশো জিনিসটা হচ্ছে এরকম, মনে করো কি, যে সকল সংখ্যার উৎপাদক হচ্ছে এক এবং মূল সংখ্যাটি তো আছে, এছাড়াও তারা একটি উৎপাদক বেশি থাকবে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। এক মূল সংখ্যা থাকবে প্লাস তারও একটু বেশি থাকবে, তাকে বলবো কি যৌগিক সংখ্যা। যেমন মনে করো কি, মনে করো 4 6 8 10 10 এরকম আছে, কেমন? তারপরে আমরা শিখছিলাম কি একটি সমমূলক সংখ্যা। আমরা সিরিজ আলোচনা করবো না, জাস্ট রিক্যাপ, মানে সংক্ষেপে একটু রিক্যাপ করবো অন্য সময়। তো সমসংখ্যা মানে কি, যেসব সংখ্যা, যেকোনো দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, মানে দুটি সংখ্যার গসাগু হচ্ছে এক, তাহলে তাকে আমরা বলবো কি, কি সমমূলক সংখ্যা। সমমূলক সংখ্যা মানে মূল সংখ্যা বলবো যে যেকোনো দুটি সংখ্যা আমাদের নিই, মনে করো 2 আর 5, দুজনের গসাগু হচ্ছে কি এক। সেখানে 2 আর 5 পরস্পর কি সমমূলক সংখ্যা। জিনিসটা ক্লিয়ার? বুঝতে হচ্ছে কি, হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি তোমাটা ক্লাসের মধ্যে যেগুলো একটু বেশি দরকার হবে সবসময়, সেগুলো আমরা আশা করবো। অন্য কোনো সমস্যা নেই, তোমরা এগুলো বুঝে নিয়ে পারো, সমস্যা নেই। বুঝে মানে কি, মনে হচ্ছে কি, যদি একটা স্টেট যদি শূন্য, শূন্য ডান দিকে আছে, বাম দিকে অনেক শূন্য একটু বেশি আছে, শুধু কম আছে, ডান দিকগুলোকে আমরা পজিটিভ বলি আর বাম দিকগুলোকে নেগেটিভ বলি। মানে -1 -2 -3 এরকম, শূন্য 1 2 3 শুধু ধনাত্মক, মানে +1 +2 +3। তো আমরা বলছিলাম যে কি, শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা কি আমরা পূর্ণ সংখ্যা বলবো। এই জিনিসটা শূন্য থেকে আমরা কম থেকে প্রথম থেকে বড়, ওটা মিলে ধরো আমরা কি পূর্ণ সংখ্যা। এটা ক্লিয়ার? ক্লিয়ার নাকি? আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম মূলদ সংখ্যা। মূল জিনিসটা কি, তাহলে মূল জিনিসটা হচ্ছে যে সকল সংখ্যাকে কি p/q আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে। তারপর হচ্ছে কি, মানে p ও q উভয় হতে হবে পূর্ণ সংখ্যা। p ও q কিন্তু পূর্ণ সংখ্যা, উভয় পূর্ণ সংখ্যা। তারপরে সেখানে q is not equals to 0, এই সকল শর্ত যদি সমান ছিল তখন কি পূর্ণ সংখ্যা। মানে কিরকম, মানে এখানে হচ্ছে মনে করো 3/7 একটা পূর্ণ সংখ্যা। সম্ভবত এখানে 3 হচ্ছে 3 হবে, কি হবে অসহায় গেছে 3/5 7 কে। আবার এটা এখানে 3 আর 7 দুটোটা কি পূর্ণ সংখ্যা। আবার এখানে 7 কিন্তু সরি শর্ট কিন্তু শূন্য জিনিসটা, 3/7 একটি কি পূর্ণ সংখ্যা। আরেকটা কথা, সকল পূর্ণ সংখ্যা আর সকল বর্ণ সংখ্যা কিন্তু কি মূল সংখ্যা, মানে সকল পূর্ণ সংখ্যা অন্য সংখ্যা কোনটা কিন্তু কি মূল সংখ্যা। সেটা ক্লিয়ার? ক্লিয়ার জিনিসটা? নেক্সট আমরা শিখলাম কি অম্ল সংখ্যা। অম্ল সংখ্যা, অম্ল সংখ্যা জিনিসটা কি, তাহলে শিখলাম সেখানে কি বিভক্তি আকার প্রকাশ করা যাবে না,
যাবে না, তাহলে সেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। পিও পূর্ণ সংখ্যা, তারপর সেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0 শর্ত মানলে সেটা কিন্তু অমূল্য সংখ্যা। মানে পিও কিউ বসা যাবে না, আবার পিও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, আবার কিউ ইজ নট ইকুয়াল টু 0। আরেকটা কথা, মূল সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা কি মূল সংখ্যায় কিন্তু আমরা দুটি সহমৌলিক সংখ্যা অন্তরে প্রকাশ করা যাবে। তুমি কিন্তু দেখো 3 আর 7 তোমরা কিন্তু সহমৌলিক সংখ্যা সংখ্যা কি না, মানে 3 আর 7 পরস্পর কি সহমৌলিক সংখ্যা, তাহলে তাদের অনুপাতের প্রকাশ হয়ে গেছে, মানে 3:7। কিন্তু অমূল সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের প্রকাশ করতে পারবো না। অমূল সংখ্যার ক্ষেত্রে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের প্রকাশ করতে পারবো না। দুটি পূর্ণ সংখ্যা কি অনুপাতের প্রকাশ করা যাবে না অমূল সংখ্যা। আর অমূল সংখ্যা হতে হলে সংখ্যা হবে যে সংখ্যা কি পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। মানে কিরকম, তোমার 2, 3, তারপরে 6, 5 এগুলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যাগুলোর কি বর্গমূল বা ভগ্নাংশ, বর্গমূল বা কি ভগ্নাংশ, মানে মানে কি বর্গমূল বা বর্গমূল ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো তাহলে আমরা অমূল সংখ্যা বলবো। মানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাগুলো বর্গমূল বা ভগ্নাংশকে আমরা কি বলবো অমূল সংখ্যা। জিনিসটা মানে কিরকম, মনে করো √2, √3, √5 এরকম জিনিসটা। আর এগুলো কিন্তু কখনোই বিক্রিয়ার প্রকাশ করা যাবে না। আর এগুলো পিও কিউ মানে 3টা কিন্তু পূর্ণ সংখ্যা, কি পূর্ণ সংখ্যা। আর এখানে যেটা আছে এটা শূন্য না, এর মতো, কারণ √3 এটা না, এটা অদৃশ্যমান 1 আছে, আছে কিনা অদৃশ্যমান এটা 1 আসছে, এটা অদৃশ্যমান 1 আসছে, আছে না। তো 1 থাকলে এই যে 1টা আসছে মানে হরটা আসছে এটা কিন্তু শূন্য শূন্য শূন্য, তার মানে √3টা কি অমূল সংখ্যা, সেটা ক্লিয়ার। আর এটা কিন্তু পূর্ণবর্গ নয়, মানে মানে অমূল সংখ্যাগুলোকে সেই সংখ্যা বলবো যেগুলো পূর্ণবর্গ নয়, সকল সংখ্যার বর্গমূল বা পূর্ণসংখ্যা কি বলতাম আমরা, পূর্ণসংখ্যা বলবো আমরা অমূল সংখ্যা। ক্লিয়ার জিনিসটা, বুঝছো? আচ্ছা আমরা শিখছিলাম এটা হচ্ছে মেইন টপিক। তারপর আমরা শিখছিলাম কি কি বাস্তব সংখ্যা, মানে এই চ্যাপ্টারের মূল টপিক বা প্রাণ বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, কি নাম্বার রিয়েল নাম্বার, মানে কি সকল মূল সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা। যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোকে দুটি ভাগ করতে, দুটি ভাগে একটা হচ্ছে কি সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই দুটোটা মিলে হচ্ছে কি বাস্তব সংখ্যা। মানে এই দুটোটার ভিতরে যে সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা কি বলবো বাস্তব সংখ্যা, এটা মিলে সকল কি বাস্তব সংখ্যা। মূল সংখ্যা অমূলদ সংখ্যাকে আমরা কি বলবো বাস্তব সংখ্যা। জিনিসটা জিনিসটা তার সাথে অরিজিনগুলো কি মানে একটা উদাহরণ দিতে হবে, +-1 +-2 +-3, তারপরে +-1/2 +-1/3, মনে করো √3 √2, সরি +-√2 +-√3 এরকম জিনিসটা। এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তারপরে আমরা শিখছিলাম ধনাত্মক সংখ্যা, ধনাত্মক কি সংখ্যা ধনাত্মক সংখ্যা। ওই সংখ্যা সংখ্যা হচ্ছে কি ওই সকল সংখ্যা ওই সংখ্যা কি শূন্য থেকে বড়, মানে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়। আমরা বলছিলাম যে সংখ্যার ক্ষেত্রে শূন্য থেকে বড় হচ্ছে ডান দিকের গুলো, আর শূন্য থেকে ছোট হচ্ছে কি শূন্য থেকে বড় এগুলো যেগুলো আসছে এগুলোকে আমরা বলবো কি ধনাত্মক সংখ্যা, কারণ এগুলো শূন্য থেকে বড়, +1 +2 +3, তার মানে ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় 1 2 3, বাট শূন্য না। তো আমরা শিখলাম কি
ঋণাত্মক সংখ্যা। সংখ্যা মানে তাহলে এর সংখ্যা মানে হচ্ছে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট ছোট সংখ্যা। যে সংখ্যা কি শূন্য থেকে ছোট যে সংখ্যা এগুলো আমরা ঋণাত্মক মানে কি শূন্যের কম যে সংখ্যাগুলো আছে এগুলো, শূন্য থেকে ছোট যেগুলো জিনিসটা সব হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা মানে কিরকম -1 -2 মানে -1 -2 -3 -4 হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা মানে শুরু থেকে কম মানে অবস্থাগুলো এগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা আমারটা শেষে। তো যেহেতু এখানে তো শূন্য কিন্তু ধনাত্মক না, শূন্য তো ঋণাত্মক না, তাহলে শূন্যটা কি বলো তো সবাই? আমি কত সব বলছিলাম তোমাদেরকে শূন্য কি সংখ্যা, শূন্য ধনাত্মক না, শূন্য ঋণাত্মক না, তাহলে কি সংখ্যা তাহলে? শূন্যটা আরেকটা ক্লাসিফিকেশন আছে এখানে, যে সংখ্যাগুলো কিন্তু ধনাত্মক না আবার ঋণাত্মক না, সেগুলো একটা ক্লাসিফিকেশন আছে। সেটা কি? আচ্ছা বলো তো এখানে ধনাত্মক আর সংখ্যা তো গেল, তত্ত্বীয় সংখ্যা বলতে আর কোনো সংখ্যা নেই? শূন্য আছে একটা, আর নেই, আরো আছে কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা আছে, তারপরে আবার দশমিক সংখ্যা আছে। সেগুলো তাহলে কি? সেগুলো কিন্তু আমরা পড়ে না তাহলে। তাহলে আমরা একটা সংখ্যা আছে কি অঋণাত্মক সংখ্যা, এটার মধ্যে সংখ্যাটার মধ্যে শূন্য আছে, তারপরে আবার দশমিক সংখ্যাও আছে, আবার কি পূর্ণাংশ সংখ্যা। মানে এ সকল সংখ্যা নিয়ে গঠিত মানে এ সকল সংখ্যা যেটার মধ্যে আছে সেটার নাম কি? মানে এই সকল সংখ্যা আমরা বলতে পারি অঋণাত্মক সংখ্যা। মানে কি শূন্য হচ্ছে একটি অঋণাত্মক সংখ্যা, শূন্যটি সংখ্যা অঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ কি সংখ্যা? ভগ্নাংশ একটি অঋণাত্মক সংখ্যা, দশমিক একটি অঋণাত্মক সংখ্যা মানে শূন্য বা শূন্য দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এগুলো সব হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। মনে থাকবে কেমন? এগুলো সব হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। তাহলে এগুলো ছিল আমাদের গত 2 ক্লাসের আমাদের পড়াশোনা। তো আজকে আমরা এখন টপিক শিখে পেলাম আজকে, বুঝছো? সো আজকে টপিক হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটা আমি বলছিলাম যে আজকে আলোচনা করব। দশমিক ভগ্নাংশ সংখ্যা কেমন? তো দশমিক ভগ্নাংশ সংখ্যা জিনিসটা কি তাহলে? তো এখানে তুমি তার আগে প্রথমে দেখে নিও দশমিক ভগ্নাংশের মধ্যে কিন্তু আগে লেখা আছে একটা দশমিক, এখানে তাহলে লেখা আছে এটা ভগ্নাংশ সংখ্যা। কেন ভগ্নাংশ হিসেবে কেন তাহলে কেন? কারণ ভগ্নাংশ থেকেই এই দশমিক সংখ্যাটা উৎপত্তি, দশমিক সংখ্যাটা উৎপত্তি কিরকম? দশমিক উত্তর উৎপত্তি কেমন হতো? মনে করো 13 বাই সরি মনে করো এটা সংখ্যা নেই 12/5 এই জিনিসটা আছে, এই জিনিসটা একটা কি ভগ্নাংশ সংখ্যা। কেমন ভগ্নাংশ সংখ্যা মান কেমন ঠিক ঠিক আছে তো কেমন? ঠিক থাকলে ভগ্নাংশ শর্ত মানে থাকে সেক্ষেত্রে তাহলে এটাকে আমরা যদি ভাগফলটা আসবে মানে 12 কে মাত্রা ভাগ করলে ভাগফলটা আসবে মানে কত আসবে 2.4, হ্যাঁ এই 2.4, হ্যাঁ 2.4, এই 2.4 হচ্ছে এটা কি দশমিক সংখ্যা, কারণ কি একটা দশমিক আছে, এটা কি দশমিক আছে, দশমিক সংখ্যা। তো মানে ভগ্নাংশ থেকে উৎপত্তি হওয়ার কারণে আমরা এটা বলবো কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। কি হলো দাঁড়ান এখানে দশমিক ভগ্নাংশ সংখ্যা। কেমন বলবো এটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা বলবো। কেমন ক্লিয়ার? বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা, সেটা ক্লিয়ার? দশে তাহলে সংখ্যা বললে তো সেক্ষেত্রে তাহলে সংখ্যা বলবো তাহলে হ্যাঁ সংখ্যা বললে তাহলে আহ বললে তাহলে এই দশমিক সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা তাহলে কিরকম হতে পারে? হ্যাঁ সংখ্যা হচ্ছে এরকম 2.414, তারপরে 2.141 মানে কি কোনো একটা স্বাভাবিক সংখ্যার পরে দশমিক চিহ্ন হবে, ঠিক আছে? দশমিক পূর্ণ সংখ্যা জিনিসটা কত? তো আমরা এখানে দশমিক পূর্ণ সংখ্যাতে আরেকটু ক্লাসিফিকেশন আছে, সেগুলো কি কি দেওয়া সেটা নিতে হবে আমরা। দশমিক ভগ্নাংশ থেকে আমরা দুটো শব্দ জানবো, একটা হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে কি
অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ আর দশমিক দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো সরি, হ্যাঁ, তাহলে তো সসীম জিনিসটা কি, অসীম জিনিসটা কি, আমরা আগে একটু আলোচনা করেছিলাম, গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। তো সসীম জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা মান। এটা কি মান? এটা নির্দিষ্ট একটা মান। আর অসীম জিনিসটা আছে সেটা হচ্ছে একটা কি, অনির্দিষ্ট। এটা কি, অনির্দিষ্ট একটা মান। তো জিনিসটা আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা কি ধরো, মনে করো সাপোজ, মনে করো সাপোজ তুমি একটা আয়তাকার ক্ষেত্রের, আয়তাকার ক্ষেত্রে তুমি একটা দৈর্ঘ্য পরিমাপ করলা। কেমন? আয়তাকার, জিনিসটা আয়তাকার, কি আয়তাকার ক্ষেত্র পরিচালনা করলে এটা ক্ষেত্র দৈর্ঘ্য পরিমাপ করলে, তো এই দৈর্ঘ্য না, এটা মনে করো এটার পরিসীমাটা পরিমাপ করো তুমি, পরিসীমাটা, হ্যাঁ, এটা পরিসীমাটা পরিমাপ করে তুমি। তো তোমার পরিসীমাটা পরিমাপ করলে এটা পরিসীমাটা বলে এটা কিন্তু বের করা, মনে করো তুমি বের করলাম, মনে করো তুমি বের করলে তুমি কি জানি কত, 50 মিটার। কি বের করলাম? 50 মিটার। তো তুমি এটা প্রয়োগ করলাম। তারপরে আমি গেলাম, আমি গিয়ে সেখানে চালাই করে আমি আরেকটু খুঁটি 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 ধরলাম আমি। মনে করো তুমি তো করতে করলে না, তুমি জাস্ট একবার মান করে নিলে, জাস্ট একবার মান করো, অন্য করে নিলে। তাহলে আমি একটু আর খুঁটি করে নিলাম, আমি পেলাম মনে করো 49.89 মিটার। আরেকজন পেলাম আমার সাথে, উনি বললেন না তোমারটা হয় না, আমি আমার করবো। তো উনি পেলো মনে করো 51 পয়েন্ট, সরি 51 না, 50.0001। এখন তুমি বলো, আমরা কিন্তু যেটা আলটিমেটলি একটা মান নিই, সেক্ষেত্রে আমরা এখানে 59.89 এই ভ্যালুটাকে আমরা 50 বলতে পারি। কি, আনুপাতিক, মানে প্রায় আমরা বলতে পারি। আর আমরা 50.001 কে আমরা আনুপাতিক হারে 50 বলতে পারি, পাই না? অবশ্যই পারি, মানে লেখা যাবে, সমস্যা নেই, লেখা যাবে, একটু ভ্যালু অনেক সময়, কিন্তু জিনিসটা তো এটাই হতে পারে, মানে প্রায় বলতে পারি। কিন্তু এটা মান এখানে একটা মান আছে, মান আছে না, আছে। তো আমরা যদি আবার যদি আরেকটা জিনিস চিন্তা করি, যেমন আমারটা মনে করেন আমাদের বাংলাদেশ, আমাদের দেশের নাম কি, বাংলাদেশ। বাংলাদেশের একটা মানচিত্র আছে না, বাংলাদেশের একটা জায়গা, বাংলাদেশের একটা জায়গা, জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ। তো এই জায়গাটার পরিমাপ নেই, অবশ্যই আছে। এই জায়গাটা চারিদিকে বিস্তৃত আছে না, এই বিস্তৃত অঞ্চলগুলো মনে করো এরকম, আমি এটা পাই না, যেরকম ওটা বাংলাদেশটা হচ্ছে, মনে করো আমি নিলাম, মনে করো আমি আমার হয় না, আমি জানি, মনে করো এটা বাংলাদেশ, সাপোজ বাংলাদেশ, সেটা বাংলাদেশ। তো এই বাংলাদেশের একটা মানে দুর্গ প্রস্থ আছে না, আছে। তাহলে এই বাংলাদেশের একটা ইয়ে আছে না, পরিধি, অবশ্যই আছে, আছে না, অবশ্যই। তো অবশ্য আছে, জিনিসটাকে আমরা পরিমাপ করি। তো পরিমাপ করার আগে আমরা এটা কিন্তু দেখতে ছবিতে ছোট, তো আমরা ছবিতে, এটা কিন্তু অনেক বিশাল একটা দেশ, ঠিক না? যদি আমি বাংলাদেশকে চিন্তা করলে যদি তোমার ছোট হয়ে যায় একটা, মানে আমার যে দেশ কি হয়ে যায়, বাংলাদেশকে বাদ দিলাম আমরা। তা আচ্ছা, বাংলাদেশকে আমরা রাখলাম, একটু বড় বলবো, মনে করো এই আমরা যেখানে আছি, যে পৃথিবী, এই পৃথিবীটা কোথায় আছে? সৌরজগৎ। সৌরজগতে কোথায় আছে? এই সৌরজগৎটা আছে মহাবিশ্বে, মানে মহাবিশ্বে মানে কি, মহাবিশ্বে। তো এই মহাবিশ্ব, এই মহাবিশ্ব কতটুকু তোমরা জানো না? এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা কোনো মানুষ বের করতে পারেনি যে এই মহাবিশ্বটা কতটুকু, বা এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে এটার আয়তনটা কতটুকু, এখনো পায়নি। কেন? এটা কোনো সঠিক মাপ এখনো পাইনি, কারণ কারণ আমরা এখন পর্যন্ত সেখানে যেতেই পারিনি, মানে আমরা এখন পর্যন্ত পুরো মহাবিশ্ব ঘুরতে পারিনি। তো তাহলে আমরা কি, এটা কতটুকু আয়তন বা কতটুকু দূরত্ব আছে সেটা আমরা বলতে পারি না, দৈর্ঘ্য কতটুকু সেটা বলতে পারি, পারি? তো পারি না। এটা অসীম,
মানে এটা আমরা যত রিসার্চ করতেছি বা যত এটা নিয়ে গবেষণা করতেছি তাহলে তত এটা বাড়ছে দিকে বেড়ে যাচ্ছে, কিন্তু এক কোনো মান নেই। তো মান নেই না, তো তাহলে এটা মানে কি, তাহলে অসীম, মানে কি সীমার বাইরে। তো বলতো এই যে অসীম কথাটা আছে, এই অসীম কথা মানে কি সীমাহীন, মানে সীমার মধ্যে নেই, সীমাহীন। আর যে সসীম কথাটা আছে এর মধ্যে সীমা, মানে সীমা আছে, সসীম কথাটা একটা সীমা আছে। যেমন মনে করো তুমি এটা নিলাম, দেন মনে করো আমি নিলাম এটা, আমি নিলাম 49.89, তুমি নিলে 50, আর আমার একটা বন্ধু নিল কি 15.001, মানে কি এর একটা সীমা আছে, মানে 50 একটা সীমা আছে। এই সীমাটা উপরে যেতে পারে, নিচে আসতে পারে, সমস্যা নেই, কিন্তু একটা সীমা আছে। কিন্তু এই যে মহাবিশ্বটা আছে, তার আয়তন বা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, সেটার কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, কারণ আমরা এখন পর্যন্ত সেটা কি বের করতে পারিনি। মানে এটা অসীম, মানে সীমার অতীত, মানে অসীম, অনেক আছে। বের করার আগে বের বলা যাবে না, বের করার আগে সেটা বলা যাবে না যে সেটা সসীম। বের করার পরে সেটা যদি অনেক বড়, মানে 10 to the power অনেক বেশি, তার সঙ্গে একটা ভ্যালু আছে এটা, কিন্তু এখন তো সেটা জানতে পারি না আমরা, সেটা যে কি অসীম। তো বাংলাদেশের তো জিনিসটা সেম, বাংলাদেশের পরিসীমাটা পরিমাপ করার আগ পর্যন্ত আমরা বলতে হবে যে বাংলাদেশের আয়তন অসীম। কি অসীম পরিমাপ করার আগ পর্যন্ত, পরিমাপ করার পর বলা যাবে না সেটা অসীম জিনিসটা, মানে পরিমাপ করা এটা অনেক বড় একটা জায়গা, এটা অনেক বড় একটা জায়গা, তো এটা হচ্ছে কি এটা মানব অসীম, নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। উত্তর এটা বলে না অনির্দিষ্টকে বুঝে। এটা ক্লিয়ার? তো এখানেও সেম, এখানেও সেম সসীম জিনিসটা কি মনে করো, এখানেও সেম। এখানে মনে করো যে আমি ভ্যালুটা লিখলাম, এখানে মনে করো দৈর্ঘ্য, সরি এটা পরিসীমা 50, 49.89, 50, 50 চলবে না কি 50 চলবে না। তো এই 50টা হচ্ছে কি সসীম, একটা নির্দিষ্ট মান, 50 একটা 50 একটা ভ্যালু আছে না, 50 একটা নির্দিষ্ট মান, এই নির্দিষ্ট মানটা হচ্ছে কি সসীম, একটা সীমা, সীমা। আর অসীম জিনিসটা কি, মানে এই মানে বিশ্বব্রহ্মাণ্ড, মানে এই মহাবিশ্বের কি দৈর্ঘ্য প্রস্থ বা মানে যা আছে দৈর্ঘ্য প্রস্থ বা আয়তন, এই হচ্ছে অসীম, মানে কি ইনফিনিটিভ। মানে কি ইনফিনিটিভ লেখা যাবে না এখানে, অসীম মানে অসীম হতে পারে, অসীম যেটা নির্দেশ করে কি মানে অসীম হতে পারে। তো অসীম জিনিসটা আমরা কি বলে জানা, তাহলে সসীম জিনিসটা কি বলে জানা, তো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সসীম জিনিসটা হবে কিরকম, সসীম জিনিসটা হবে মনে করো 1.294, এটা হচ্ছে একটা কি সসীম দশমিক ভগ্নাংশ। কেন, কারণ এটা দশমিকের দশমিক বিন্দুর পরে এটা একটা নির্দিষ্ট সংখ্যা পর, এটা দশমিক বিন্দুর পরে এটা একটা নির্দিষ্ট অঙ্ক পর, অঙ্কের পর এটা আর কোনো অঙ্ক নেই, মানে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এটা হয় আর নেই। তো এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। আর মনে করো একটা সংখ্যা নেই, মনে করো 1.294 ডট 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 ডট, মানে বুঝে কি যাবে, মানে এটা পরে আরো ভ্যালু আছে বাট নির্দিষ্ট না, তার মানে কি 1 পয়েন্ট। তো এই জিনিসটা যে বুঝেছে, মানে 1 দশমিক বিন্দুর পরে যেগুলো লিখছি এটা পরে আরো বিন্দু আছে, মানে এখানে এটাই বুঝাবে যে দশমিক বিন্দুর পরে যদি যদি অসীম সংখ্যক সংখ্যা থাকে, অসীম সংখ্যক সংখ্যা থাকে বা অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি অসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক সংখ্যা থাকলে তাকে বলবো অসীম দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দুর পর সসীম বা লিমিটেড সংখ্যা থাকলে তাকে বলবো কি দশমিক ভগ্নাংশ। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার জিনিসটা। তো এবার আসো তুমি, আমি একটু মুছে দাও এটা, একটু চাকা লাগবে। হ্যাঁ, তো আসো আরেকটা জিনিস, তোমরা মধ্যে টপিক আবৃত্ত, সরি আবৃত্ত সরি সরি বলেছি, তো ওটা পড়া আসবে। পুনরাবৃত্তি, কি বৃত্তি, পুনরাবৃত্তি। তো পুনরাবৃত্তি বলতে তোমরা কি বুঝো, কি বুঝো তোমরা, পুনরাবৃত্তি বলতে বুঝায় মানে একটা জিনিস বারবার আসে, মানে কোন একটা কাজ তুমি করতেছো,
কোনটা কাজ বলতো তুমি? মনে করো তোমার বর্তমান যুগের মধ্যে তো আছি, আমরা যেহেতু বর্তমান যুগে আছি, সো আমাদের বাবা মা বা আমরা, ধরো বাবা মা বা আমরা কিন্তু প্রতিদিন আমরা ফাইট পড়ি, আমাদের একটা ডেলি রুটিন আছে। ডেলি রুটিন না, মানে আমরা দৈনন্দিন দৈনন্দিন কাজ হয়ে গেছে আমাদের। কিরকম? সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা, তারপরে কি, তারপরে দাঁত ব্রাশ করা, তারপরে নাস্তা করা, তারপরে একটু পড়াশোনা করা যদি পারি, তারপরে মনে করো স্নান করা, তারপরে তোমাদের মানে মানে স্কুলে যাওয়া, আমাদের স্কুলে গিয়ে স্কুল থেকে আসা, স্কুল থেকে আসে তারপরে খাবার হাত মুখ ধোয়া, হাত মুখ দিয়ে খাবার খাওয়া, তারপরে মনে করো ঘুম যাওয়া, তারপরে বিকেলে খেলতে যাওয়া, তারপরে প্রাইভেট টাইভেট আছে, মানে সব পড়াশোনা করা, তারপর মানে ফাইট পড়া, তারপর ফোনে পড়াশোনা করা, তারপর তোমরা যখন ফোন টোন টিপো, তখন PUBG খেলো, ফ্রি ফায়ার খেলো, তারপর তোমরা মানে গেম খেলো আর কি, মানে গেম খেলো, বা অনেকে আছে যারা খেলাধুলা করে মানে আউটডোরে। তোমরা ইনডোরে খেলাধুলা করো, আর ওরা আমাকে আউটডোরে খেলা করে। আমরা করেছি, প্রায় সময় আমরা প্রায় সময় ইনডোরে খেলাধুলা করেছি, আমরা আউটডোরে তেমন খেলাধুলা করিনি। মানে আমরা সবসময় ইনডোরে ছিলাম আর কি, ছোটবেলা থেকে। বাসা বাড়িতে ছিলাম তো, সো ছোটবেলা থেকে আর ইনডোরে খেলাধুলা বা আউটডোরে তো চিনি, তোমাদের মতো আমিও সেম। তো তা ইনডোরে খেলাধুলা করা, তারপরে মনে করো সন্ধ্যায় নাস্তা টাস্তা করে, তারপরে পড়তে বসা, পড়াশোনা করে, তারপরে রাতে এই খাওয়া দাওয়া করে ঘুম। কেমন? এটা ছাড়া কি টাইম রুটিন, তারপরে আরেকদিন পরের দিন সেম। এটা থেকে এটা সিকোয়েন্স, মানে পুরো ডেলি রুটিন হয়ে গেছে। কিন্তু বাবা মার আছে কি, ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আহ চা মুখ টুক ধোয়া, তারপরে চা নাস্তা করা, তারপরে স্নান টান করে তারা তারা তাদের মানে কাজে চলে যায়। তারা মানে তাদের অফিসে চলে গিয়ে তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া খেয়ে ঘুম দেয়। তারপরে তারা রাত্রে তোমাদের একটু পড়াশোনা করে, তারপর তারা খাদ্যে ঘুম যায়, তাদের খেয়ে দিয়ে ঘুম চলে আসে, sorry, ঘুম চলে আসে। তো তাদেরকে একটা ডেলি রুটিন। সরি, আমার কথা একটু নোয়াখালী, আমি তো নোয়াখালী, সো নোয়াখালীর মতো কথা বলবো। কেমন? তো মানে তাদেরটা কি তোমাদের একটা রুটিন হয়ে গেছে। এই যে রুটিন, এটা প্রতিদিন যে হচ্ছে, এটা থেকে কি মানে পুনঃ হচ্ছে, পুনঃ হচ্ছে। এই পুনঃ হওয়াটাকে আমরা বলবো কি পুনরাবৃত্তি। তো এখানে আমি যেটা বলছি সেগুলো হচ্ছে কি দৈনন্দিন কাজের ক্ষেত্রে। তো আমরা এখানে যেটা শিখবো এটা হচ্ছে কি সংখ্যার ক্ষেত্রে। তো এই সংখ্যাটা হবে কি পুনরাবৃত্তি, মানে কিরকম 1 2 3 1 2 3। তার মনে করো 1 2 3। এখানে যে সংখ্যাটা আসছে, মানে এখানে যে 9টা সংখ্যা আসছে, সংখ্যাটার মধ্যে 1 2 3 1 2 3 1 2 3 মানে কি তিনটে সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, মানে 1 2 3 1 2 3 1 2 3 মানে তিনটে সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তো এই তিনটে সংখ্যা পুনরাবৃত্তি হওয়াটাকে আমরা কিন্তু একটা সংখ্যা লিখতে পারি। জিনিসটা কি তাহলে? জিনিসটা হচ্ছে এটাই যে আমরা এখানে এট ফার্স্ট একটা সংখ্যা লিখবো। তো বলতো আমরা যে দৈনন্দিন কাজগুলো করি বা তোমাদের বাবা মা যে দৈনন্দিন কাজগুলো করে, সেগুলো কিন্তু একটা জিনিসের সাথে তুলনা করা যায়। কেন বলতো? কারণ আমরা একটা দিনের কাজ প্রতিদিন করতেছি। বলতো আমরা একটা দিনের কাজ করতেছি না, আমরা একটা দিনের কাজ প্রতিদিন করতেছি, মানে কি একটা দিনকে আমরা পুনরাবৃত্তি করে সেটাকে বারবার করতেছি। নিশ্চয়ই সেটা না, একটা দিনকে ধরে সাপেক্ষে আমরা প্রতিদিন বারবার সেটার পুনরাবৃত্তি করতেছি। তো এখানে জিনিসটা সেম, এখানে আমরা এই তিনটে সংখ্যা কিন্তু একটা সংখ্যার কি পুনরাবৃত্তি করতেছে। তিনটে সংখ্যা মানে সরি, এই তিনটা সেট কিন্তু একটা সেটের, মানে 9টা সংখ্যা তিনটে সংখ্যা কি পুনরাবৃত্তি করতেছে একটা সিকোয়েন্স। এটা তো সিকোয়েন্স, এটা 1 2 3 1 2 3 1 2 3 এটা সিকোয়েন্স আছে না। মনে করো আমি একটা সংখ্যা নিলাম, মনে করো 1 2 3 1 4 6 1 2 9। এটা কি সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে? এটা কিন্তু তোমার সিকোয়েন্স নেই প্লাস এটা কোনো পুনরাবৃত্তিও নেই। পুনরাবৃত্তি আছে, সিকোয়েন্স পুনরাবৃত্তি না, কিন্তু এখানে সিকোয়েন্স থাকতে হবে, একটা সিকোয়েন্স থাকতে হবে, আর একটা পুনরাবৃত্তি হচ্ছে, মানে 1 2 3 একটা সিকোয়েন্স আছে এখানে, আবার একটা পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা 1 2 3 একটা নিই, তাহলে একটা নিই। তো একটা নিলে 1 2 3 একটা নিলাম, একটা নিলে আমরা এখানে একটা লিখতে হলে শর্ত আছে, শর্ত না, এখানে কাজ করতে হবে। কি করতে হবে? তো সেখানে যে পুনরাবৃত্তির যে প্রথম সংখ্যাটা আছে, মানে পুনরাবৃত্তির যে প্রথম অঙ্কটা আছে, এর মতো সংখ্যা বলতে আমরা পুরোটাকে বুঝাবো, ঠিক না? তিনটে এগুলো সব হচ্ছে সংখ্যার মধ্যে অঙ্ক, এই তিনটে মিলে একটা সংখ্যা হবে। জিনিসটা বুঝতে হবে, ভিতরে গুলো অঙ্ক, পুরোটাকে সংখ্যা। কেমন? তাহলে আমরা এই পুনরাবৃত্তি সংখ্যার প্রথম অঙ্কটাকে, প্রথম অঙ্ক পুনরাবৃত্তির প্রথম অঙ্কের উপরে একটু বিন্দু দেব।
পুনরাবৃত্তির একটা প্রথম বিন্দু দেবো, প্রথমটার উপর একটা বিন্দু দেবো, তারপরে পুনরাবৃত্তির শেষে যে অঙ্কটা থাকবে শেষের অঙ্কটার উপরে আরেকটা পুনঃপুনি দেবো, সরি বিন্দু দেবো। এই যে বিন্দুটা দেবো এই বিন্দুটার নাম আছে একটা, নামটা কি? পুনঃপুনি। এই বিন্দুটার সাথে এই বিন্দুটার একটা পুনঃপুনি, নাম কি? পুনঃপুনি। মানে আমরা পুনরাবৃত্তির প্রথম অঙ্কের উপর একটা পুনঃপুনি দেবো, আর পুনরাবৃত্তির শেষের অঙ্কের উপর একটা পুনঃপুনি দেবো। হয়তো হতে পারে এটা মনে করো তিনটে সেট, মানে তিনটে সংখ্যার এক সেট। মনে করতে পারে, মনে করো 1 2 1 2 1 2, এখানে দুটো সংখ্যা রয়েছে, মানে কি কত সংখ্যা মানে 1, অনুরূপে একটা পুনঃপুনি। দুই সংখ্যা লাস্ট শেষ সংখ্যা হচ্ছে 2, রূপে একটা পুনঃপুনি। হ্যাঁ ঠিক আছে, এটা একটা মানে এটা ইজ ইকুয়ালস টু এটা, মানে এটা সময় এটা লেখা যাবে, যেমন মনে করো এটা সমান এটা লেখা যাবে, এটা লেখা যাবে। জিনিসটা ক্লিয়ার? মানে আমি এখানে 1 পুনঃপুনি 2 3 পুনঃপুনি, মানে এটা দ্বারা আমরা এটাকে নির্দেশ করবো জিনিসটা। তাহলে তো এই যে পুনরাবৃত্তি জিনিসটা আছে, এটা যখন এই সসীম আর অসীম মানুষ গুলোতে মানে গিয়ে অ্যাটাক করবে, মানে গিয়ে ইউজ করতে পারবে, তখন আমরা এটাকে পুনরাবৃত্তি সংখ্যাগুলোকে আমরা লিখবো কি? লিখবো সংখ্যাগুলোকে আমরা লিখবো কি? যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা তাকে লিখবো কি? যদি পুনরাবৃত্তি হয় তাহলে তাকে আমরা লিখবো আবৃত। যদি পুনরাবৃত্তি তাকে আমরা লিখবো কি? আবৃত। আর যদি পুনরাবৃত্তি না হয় তখন আমরা তাকে লিখবো অনাবৃত। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্লাসিফিকেশন টার্ম। কি? যদি পুনরাবৃত্তি হয় তখন তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা বলবো আবৃত। আর যদি পুনরাবৃত্তি না হয় তখন তাকে আমরা বলবো কি? অনাবৃত। মানে কি? আবৃত অনাবৃত। পুনরাবৃত্তি হবে না হলে হচ্ছে কি? অনাবৃত, হলে আবৃত। তো এখানে আমরা সসীমের ক্ষেত্রে কি তাহলে? সসীমের ক্ষেত্রে মানে কি তাহলে এটার মোট নামটা হবে কি? এটা সসীমের, এটা সাধারণত সবসময় সসীমের ক্ষেত্রে ইউজ হয়। অসীমের ক্ষেত্রে ইউজ হয়, সসীমের ক্ষেত্রে তেমন ইউজ হয় না। তেমন ইউজ হয় না, কেন বলতো? কারণ এখানে যে পুনঃপুনি গুলো দিব এখানে কিন্তু নিঃসঙ্গ দেওয়া নেই। আমি এখানে দিচ্ছি আর কি, তিন সেট দিলাম ওই দিচ্ছি এটা, কিন্তু এটা কি নিঃসঙ্গ বলা। তারপরে দেওয়া যাবে, সমস্যা নেই। আমি এখানে লিখতে পারি যে কি? সসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। লিখবে তাহলে আমি যদি লিখি আবৃত ক্ষেত্রে আমি যদি লিখতে পারি, লেখা যাবে সসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। কেমন? তাহলে এই জিনিসটা কি জানি আমরা? তো সসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা মানে কিরকম? মানে হচ্ছে মনে করো এইটা 1.32, মানে আমরা লিখলাম কি 1 2 3 1 2 3 1 2 3, এরকম আমরা আলটিমেটলি লিখলাম কি 1 পুনঃপুনি 2 3 পুনঃপুনি। মাঝখানে বাদ গেছে, মাঝখানে মধ্য, এটা কিন্তু মাঝখানে মানে মধ্যম অঙ্ক, এটা মধ্যম অঙ্ক। প্রথম অঙ্ক পুনঃপুনি হবে আর শেষ অঙ্ক পুনঃপুনি হবে জিনিসটা। তার মানে কি এটা একটা সসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। বুঝছো জিনিসটা? এটা মুছে বলে একটু কোনো জায়গা হবে না। তো আরেকটা আছে কি? তো এটা আরেকটা নাম আছে কি? সসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো অনাবৃত, তো আমি তোমাকে বলছিলাম অনাবৃত মানে কি? পুনরাবৃত্ত হবে না, মানে হচ্ছে এরকম পুনরাবৃত্ত মানে এরকম। তো তাহলে এটা সংখ্যা হবে, তাহলে মনে করো এটা সংখ্যা হবে মনে করো 2.1 2 3 4 5 6 7 9 10, মানে কি এরকম সিকোয়েন্স নেই, এটা কোনো সিকোয়েন্স নেই। এটাকে আমরা কিন্তু এটা লিমিটেড, কিন্তু এটা লিমিটেশন আছে, দশ পুরা সংখ্যা নেই।
লিমিটেশন আছে, এই লিমিটেশন সমৃদ্ধ এই সংখ্যাটাকে আমরা বলবো কি সসীম। লাস্টে লিমিটেশন জন্য আমরা বলবো সসীম, আর যেহেতু এটা কোনো পূর্ণপূর্ণ নেই সেটাকে আমরা বলবো কি অনাবৃত। আর এটা দশমিক আছে, এটা কি দশমিক ভগ্নাংশ সংখ্যা, মানে সসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। জিনিসটা যখন তাহলে অসীমের ক্ষেত্রে আসে, তাহলে অসীমের ক্ষেত্রে অসীমের ক্ষেত্রে তাহলে কিরকম হবে? তো অসীমের ক্ষেত্রে হবে কি কি হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। কি তাহলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। অসীম মানে কি তার কোনো লিমিটেশন নেই, কেমন? আর আবৃত মানে কি পুনরাবৃত্তি আসছে, আর দশমিক আছে। তো মনে করি এটা কি 2.135135135 ডট এরকম আছে। তাহলে তুমি এখানে দেখো যে আমি কিন্তু 2 পয়েন্ট প্রথমটা একটা পুনঃপুনি 3 5 আর একটা বিন্দু পুনঃপুনি, মানে 2.135 এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটার মধ্যে লিখতে পারি। এটা দ্বারা এটাই বুঝাবে যে 2.135 135 আরো আছে এখানে সম্ভব কি হচ্ছে যে কি এটা হচ্ছে কি অসীম আবৃত দশমিক সংখ্যা। আবৃত পুনঃপুনি আছে, যেহেতু পুনরাবৃত্তি আছে সেটা কি, তো পুনরাবৃত্তি আছে এটা হচ্ছে কি আবৃত। আমি যদি বলি একটা সংখ্যা আছে এটা কি অসীম অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই জিনিসটা কি তাহলে অনাবৃত মানে কি যার কোনো পুনরাবৃত্তি নেই, কেমন? অসীম মানে কি যার নিশ্চয় সংখ্যা মান নেই, দশমিক মানে দশমিকটা বিন্দু আছে এটাই। তার মানে জিনিসটা কিরকম তাহলে 2 পয়েন্ট যা সিকুয়েন্স সেটা আর কি, মনে করো 2.3146757 ডট 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 মানে তার এখানে এটা ইন্ডিকেট মানে এই সংখ্যাটা হচ্ছে কি অসীম অনন্ত দশমিক পূর্ণাংশ সংখ্যা, মানে এখানে কোনো কি পুনরাবৃত্তি নেই, কোনো পুনরাবৃত্তি নেই, সেটা হচ্ছে অনাবৃত। আর একটা দশমিক এটা অসীম ইনফিনিট। এখন এই জিনিসটা সেটা ক্লিয়ার নাকি? তাহলে আমরা একটু আবার চার দিকে দাঁড়াবো এখন। তাহলে আমাদের এটা শর্টকাট করার জন্য আরেকটা শর্টকাট আমরা একটু চারটা দিব, যেন আমাদের কাটতে ইজি হয়। যেটা আমরা দেখলে আমরা এখন পর্যন্ত যা যা শিখছি মানে গত 2 ক্লাসে ক্লাসে তাহলে আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবো, এবারে ক্লিয়ার হয়ে যাবো, যাবো কিনা? অবশ্যই যাবো। বাস্তব সংখ্যা বা রিয়েল এটা করে দিব না, এটা করে জায়গা হবে না, আপনার মতো করে লিখবো। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে আমরা এট ফার্স্ট ভাগ করবো দুটো জায়গায়, দুটো সংখ্যায়। বেশি বড় গেছে, দুটো সংখ্যা ভাগ করবো। তোমার কি দেওয়া একটা হচ্ছে কি মূলদ সংখ্যা, একটা হবে কি একটা হবে মূলদ সংখ্যা, আর একটা হবে কি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা, কেমন? তো এই মূলদ সংখ্যা থেকে আমরা আরো দুটো ভাগে ভাগ হবে। একটা হবে কি মূল সংখ্যা থেকে কি আরো দুটো ভাগ হবে, একটা হবে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর একটা হবে কি পূর্ণাংশ সংখ্যা। মনে রাখবেন সংখ্যা লিখলাম, মূল সংখ্যা ভাগ হবে পূর্ণ সংখ্যা, আর একটা হবে কি পূর্ণাংশ সংখ্যা। আর আচ্ছা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা থেকে ভাগ হবে কিসে পরে। তো মূল সংখ্যা থেকে ভাগ হবে দুটো সংখ্যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি পূর্ণাংশ সংখ্যা, কেমন?
তো পূর্ণসংখ্যা থেকে ভাগ হবে কোনটা? ভাগ হবে তিনটে ভাগে, দুটো ভাগে না, তিনটে ভাগে। তিনটে ভাগে কি তাহলে? ধনাত্মক সংখ্যা, ধনাত্মক কোনটা? ধনাত্মক। আরেকটা হবে ঋণাত্মক। আচ্ছা বলতো, আমি তিনটে বলছি, এখানে তো ধনাত্মক ঋণাত্মক লিখছি, আরেকটা আছে কিন্তু, সেটা কি? বলো বলো। শূন্য। কেন? কারণ শূন্য আমি বলছিলাম যে শূন্য কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না। শূন্য কি সংখ্যা? শূন্য হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। শূন্য কি অঋণাত্মক সংখ্যা, সেটা ধনাত্মক না ঋণাত্মক না। সেটা ক্লিয়ার? তাহলে এখানে শূন্য না, সরি ওয়ান, আসলে শূন্য শূন্য কি ধনাত্মক না ঋণাত্মক না, মানে এটা হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। তো শূন্য যদি অঋণাত্মক সংখ্যা, এই যে এখানে যা লিখলাম, মানে পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশন আছে, তিনটে ভাগ লিখবো, সেই তিনটে ভাগের মধ্যে একটা ধনাত্মক সংখ্যা, একটা ঋণাত্মক সংখ্যা, একটা শূন্য। শূন্য কিন্তু আমি এখানে লিখতে পারবো না যেটা অঋণাত্মক, কিন্তু এখানে লিখতে পারবো যে ধনাত্মক ঋণাত্মক অঋণাত্মক। কেন বলতো? কারণ অঋণাত্মকের মধ্যে আমি বলছিলাম যে ভগ্নাংশ আছে প্লাস দশমিক আছে, কিন্তু আমি এখানে ক্লাসিফিকেশন করতেছি হোল হোল সংখ্যা, হোল সংখ্যা সব সংখ্যার মধ্যে। তো সেখানে কিন্তু এগুলো ক্লাসিফিকেশন তো অন্য জায়গায় আছে, সেখানে আমরা এটা লিখতে পারবো না। তাই আমরা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা লিখবো কি ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা আর শূন্য। আর আমরা যেহেতু এখানে পূর্ণ সংখ্যা কিন্তু বলতে, আচ্ছা বলতো, পূর্ণ সংখ্যা বলতে কি আমরা বলছিলাম যে বর্ণমালা সংখ্যা বা দশমিক সংখ্যা? না, আমরা বলছিলাম যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি শূন্য, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। সো শুধু তিনটে হবে, ওই অঋণাত্মক সংখ্যা কেন হবে না? জিনিসটা মানে ধনাত্মক ঋণাত্মক শূন্য হবে। আচ্ছা তাহলে তো ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আরো ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ সংখ্যা, আরেকটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটা কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। কেমন? সাধারণ সংখ্যার ক্ষেত্রে আবার ক্লাসিফিকেশন আছে, কি কি? প্রকৃত ভগ্নাংশ সংখ্যা, আরেকটা হচ্ছে কি অপ্রকৃত। কেমন? আমি শিখছিলাম প্রকৃত। প্রকৃত মানে কি, যেখানে হরের ভ্যালু থেকে লবের ভ্যালু কি বড় হবে, মানে লবের ভ্যালু বড়, হরের ভ্যালু ছোট, তাহলে তাকে আমরা বলবো কি প্রকৃত। আর যেখানে হরের ভ্যালু ছোট, লবের ভ্যালু বড়, মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, তখন তাকে আমরা বলবো প্রকৃত। যখন উপরেরটা ছোট নিচেরটা বড়, সেটা হবে কি প্রকৃত। আর যেটা উপরটা বড় সেটা ছোট হবে, তখন সেটা বলবো অপ্রকৃত। মানে হর ছোট লব বড় হলে কি হবে অপ্রকৃত। তো অপকৃত থেকে আমরা আরেকটা জিনিস উৎপত্তি, সেটা কি মিশ্র শিখছিলাম আমরা। মিশ্র হচ্ছে কি অপকৃতর একটা রূপান্তর বা অপকৃত থেকে সৃষ্ট একটা সংখ্যা, তাই একটা বিষয় হোক। কেমন? তাহলে দশম সংখ্যা, দশম সংখ্যা কি তাহলে? আচ্ছা দুইটা আছে, দশম সংখ্যা আছে দুইটা, কি কি? সসীম দশমিক সংখ্যা, কেমন? আরেকটা আছে কি অসীম দশমিক সংখ্যা। মানে দশম সংখ্যা থেকে দুটো সংখ্যা উৎপত্তি, সসীম দশমিক সংখ্যা, একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। জিনিসটা সসীম আর অসীম। তো বলছিলাম সসীম মানে কি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমি পুরোটা লিখলাম না, কারণ লিখলে সসীম আর অসীম দশমিক সংখ্যা। সসীম মানে কি লিমিটেড, অসীম মানে লিমিটেড নেই, মানে যার কোনো লিমিটে নেই, নির্দিষ্ট কোনো ইয়ে নেই, মান নেই, হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা। মানে দশমিক বিন্দুর পরে যদি অঙ্ক সংখ্যা যদি সীমাহীন হয়, মানে অসীম হয়, তাহলে বলবে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যদি দশমিক বিন্দুর পর যদি একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর যদি এটা মানে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্ত হয়ে থাকে, তখন তাকে বলবো কি আমরা